আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আবারও আমার এই ভার্চুয়াল ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তো তোমরা যারা এখনও লাইভ ক্লাসে অংশগ্রহণ করো নাই, অতি সত্বর তোমরা খাতা এবং বই নিয়ে আমার লাইভ ক্লাসে অংশগ্রহণ করো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় বর্ষ অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীর জন্য এটা নবম অধ্যায়ের এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অর্থাৎ সামগ্রিক আয় এবং ব্যয়ের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম নিয়ে আজকে আলোচনা করব। তাহলে সুতরাং আমাদের আজকের যেই ক্লাসের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের জাতীয় আয়। অর্থাৎ এই জাতীয় আয় সম্পর্কিত আমরা অনেক ছোট ছোট বিষয়গুলো আছে এবং কিছু গাণিতিক বিষয়গুলিও আছে, সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা অংশগ্রহণ করো, আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আজকে প্রথমে আমি বলেছি যেই টপিকস অর্থাৎ আজকের আমাদের যে আজকের যে টপিকস, এই টপিকসটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয়। তো জাতীয় আয় কি আসলে প্রথমেই আমরা একটু বলে নিই। জাতীয় অর্থাৎ সামগ্রিক বিষয়টা আমরা রিয়েলাইজ করতে পারি। যেমন অনেক সময় পত্রপত্রিকায় আমরা অনেক শিক্ষার্থীরা বা আমরা দেখি যে এই পত্রপত্রিকায় অথবা নিউজে আমরা দেখতে পাই যে আসলে জাতীয় আয় বা জিএনপি বলা হয়, আমাদের এনএনপি বলা হয়, আমরা সিসিএ বলি, আমরা তারপরে বলি এগ্রিগেট এগ্রিগেট ইনকাম অথবা ডিসপোজেবল ইনকাম, সিসিএ, এনএনপি, এই জাতীয় অনেকগুলো শব্দ আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে আসলে পুরা যে মিনিংটা অর্থাৎ যেই শব্দটার সংক্ষিপ্ত রূপ বিষয়টি। তো যাই হোক, প্রথমে আমরা শুরু করি আমাদের জাতীয় আয়। জাতীয় আয়টা কি? আসলে জাতীয় আয় বলতে বোঝানো হয় যে একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক আর্থিক বছর মানে বলতে বোঝায় এক বছর, অর্থাৎ বাজেটের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এটাকে বলা হয় একটি আর্থিক বছর। যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে দেশের সমস্ত উপকরণ দ্বারা অর্থাৎ উৎপাদন করার জন্য যে উপকরণ আছে, আমাদের যে কাঁচামাল, যে মূলধন, এই সমস্ত উপকরণ দ্বারা যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয়, তার গড় মূল্যকে যখন তার পরিমাণ দ্বারা গুণন করা হয়, অর্থাৎ বাজার মূল্যের যে সমষ্টি বলা হলো, অর্থাৎ গড় মূল্যকে, প্রত্যেকটা প্রোডাক্টের গড় মূল্যকে তার পরিমাণ দ্বারা গুণ করে এটাকে যদি আমি সমষ্টি করি অর্থাৎ যোগ করা হয়, তবে তাকে বলা হবে আমাদের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমি সহজ ভাষায় বলি বা বোঝার জন্য তোমাদের একেবারে সহজে বলি, তাহলে কি প্রথমত হবে একটি দেশ, যে কোনো একটা নির্দিষ্ট দেশ হতে হবে। কারণ আমি দেশের কথা যদি আমরা এই নমুনায় যদি নাই নিয়ে আসি, তাহলে আসলে এটা জাতীয় আয়, কার জাতীয় আয় নিয়ে বের করবো? তাহলে সেই জন্য একটা কী থাকতে হবে, একটা নির্দিষ্ট দেশ থাকতে হবে। তারপরে হলো একটি নির্দিষ্ট সময় থাকবে। কি থাকবে? একটি নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময়টা হচ্ছে একটি আর্থিক বছর বলতে সাধারণত এক বছর বলা হয়। কারণ আমাদের দেশে যে বাজেট করা হয়, যে বাজেটিংটা হয়, এই বাজেটটা সাধারণত এক বছর জন্য করা হয়। অর্থাৎ জুন জুলাই থেকে পরবর্তীতে জুলাই মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ, অর্থাৎ এই জুন জুলাই আর্থিক বছরটা এই সময়টুকুতে বলা হয়। তাহলে একটি নির্দিষ্ট দেশ একটি নির্দিষ্ট সময় বলতে বোঝানো হয় কি, এক বছর বা একটি আর্থিক বছরে দেশের সমস্ত মূলধন দ্বারা, অর্থাৎ মূলধন বলতে এখানে উপকরণ দ্বারা যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী থাকবে, এখানে বলছে কি সমস্ত মূলধন উপকরণ ব্যবহার হবে, ব্যবহার পরে কি হবে, চূড়ান্ত দ্রব্য হবে। এই যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী হয়, উৎপাদিত হয়,
এই উৎপাদিত যে দ্রব্যগুলো আছে এই দ্রব্যগুলা এখন দেখা গেছে কলম শুধু এক প্রকারের কলমই না, কিন্তু কলম কিন্তু হাজার প্রকারের কলম আছে। এখন এটার ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? এটা ভ্যালু বের করতে পারি এভাবে যে এটার প্রথমত আমরা দেখলাম যে এটার একটা গড় ভ্যালু বের করবো আমরা, অর্থাৎ যত প্রকারের কলম আছে এই কত প্রকারের কলম এটার মূল্যকে তার পরিমাণ দ্বারা একটা ভাগ করলে কিন্তু আমরা একটা গড় মান পাইতে পারি, যেটাকে বলে আমরা অন্যান্য যে চ্যাপ্টারে পড়ছি, অর্থাৎ গড় আমরা যদি বের করতে চাই তাহলে টোটাল কস্টকে আমরা বের করে কি দেওয়া কিউ দেওয়া বা কোয়ান্টিটি দ্বারা ভাগ করে এরকম একটা গড় মান বের করে এখন ওই পণ্যটার কত পরিমাণ আছে গড় ভ্যালুকে আমরা ওই পণ্যের পরিমাণ দ্বারা গুণন করলে ওই পণ্যের মোট মূল্য পাওয়া যাবে। এখন একটি দেশ কিন্তু শুধুমাত্র একটি পণ্যই কিন্তু উৎপাদন করে না, একটি সেবাই উৎপাদন করে না, সে হাজার হাজার লক্ষ লক্ষ আইটেম আছে যেগুলো আছে তারা উৎপাদন করে। তাহলে কি হলো যে এই যে চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হলো তার প্রত্যেকটির গড় মূল্যকে তার পরিমাণ দ্বারা গুণ করে সমষ্টি করা হলে অর্থাৎ যোগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও যদি আমরা খেয়াল করি, যেমন আমরা বোঝার জন্য বোঝার খাতিরে যদি আমরা ধরি, তাহলে আমি ধরে নিলাম বাংলাদেশে এন সংখ্যক পরিমাণ আমাদের পণ্য উৎপাদিত হলো, অর্থাৎ এক্স দ্রব্য আমরা ধরলাম, একটা X1 একটা পণ্য, X2 একটা পণ্য, X3 একটা পণ্য, এরকম করতে 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 কি আমার XN পরিমাণ পণ্য উৎপাদিত হলো। এখন এগুলার গড় দাম কত হবে? আমরা ধরলাম X পণ্যের এই X1 পণ্যের গড় দাম হচ্ছে P1। এখন এটা পণ্যটাকে আমরা কি করলাম, আমরা পরিমাণ দ্বারা অর্থাৎ মূল্য দ্বারা পরিমাণকে গুণন করলাম, তাহলে এটার গড় ভ্যালু ধরলাম আমি P2, এটার ভ্যালু ধরলাম আমি P3। এখন এই X পণ্যের মোট মূল্য এত টাকা, এই X2 পণ্যের মোট মূল্য এত টাকা, X3 পণ্যের মোট মূল্য এত টাকা, PN অর্থাৎ এই XN যে দ্রব্য বা সেবা তার মূল্য এত টাকা। এখন টোটাল কত টাকা হবে? টোটালটা ধরে যদি আমরা যোগ করি, যোগ করে দিলাম, তাহলে যে সামেশনটা পাবো সেটাই হচ্ছে আমাদের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এটাকে আমরা সংক্ষেপে আমরা লিখতে পারি সামেশন PI XI। এখানে আমরা বলতে পারি আই সমান 1 2 3 ... অর্থাৎ এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে আমাদের জাতীয় আয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে আসলে জাতীয় আয় কি। জাতীয় আয় আমরা বিষয়টা এরকমই হলো যে অর্থাৎ একটি দেশের একটা নির্দিষ্ট দেশ থাকবে, নির্দিষ্ট দেশের নির্দিষ্ট সময় সাধারণত এক আর্থিক বছরে দেশের সমস্ত উপকরণ দ্বারা, মূলধন দ্বারা, কাঁচামাল দ্বারা যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয় তার গড় মূল্যকে তার পরিমাণ দ্বারা গুণ করে সমষ্টি করা হলে তাকে বলা হবে জাতীয় আয়। এখন ন্যাশনাল ইনকাম। এখন আসি এরকম অনেক ছোট ছোট আরো প্রশ্ন আসে, যেমন আমরা আসি জিএনপি মানে কি? জিএনপি হলো সংক্ষেপে যদি আমরা মিনিং আমরা দেখি তাহলে জিএনপি মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এইটা আরেকটা জিনিস আমরা বলি, আসলে ইনকাম এবং প্রোডাক্ট বা উৎপাদন এটার মধ্যে পার্থক্য কি? মানুষ কিন্তু আসলে টাকা উৎপাদন করে না, তারা কি উৎপাদন করে? তারা একটা পণ্য বা একটা সেবা উৎপাদন করে, একটা উপযোগ তৈরি করে। এই পণ্য এবং সেবা উৎপাদন করা যে কথা, আমাদের এই ইনকামটা একই কথা। এই কারণে অনেক সময় লেখা থাকে জিএনপি অথবা অনেক সময় লেখা থাকে জিএনআই, এটা লেখা থাকতে পারে। তাহলে তোমরা এটা একই অর্থ একই মিনিং ধরে নিবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসি আমি জিএনপি মানে কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদন অথবা মোট জাতীয় আয় ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা আয় ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? মোট জাতীয় আয় যদি আমরা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো জিএনআই। ঠিক ওই যে আমরা একটু আগে পড়লাম
তো এইরকম এই সংজ্ঞাটা আসলে একটি নির্দিষ্ট দেশ থাকবে, একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক আর্থিক বছর থাকবে। এখন এইখানে আবার কিছু একটু চেঞ্জ, অনেক সময় এই সংজ্ঞাগুলো একটার সাথে আরেকটা রিলেটেড। আসলে তোমরা যদি এটা পার্থক্য তৈরি করে পড়তে পারো তাহলে তোমাদের সহজেই আসলে বিষয়বস্তুটা যদি তুমি মনে রাখো তাহলে আমার মনে হয় তোমার সংজ্ঞাগুলো অতি সহজেই এবং নির্ভুল একটা সংজ্ঞা তোমরা নিজেরাই লিখতে পারবা। এটাকে একেবারে হুবহু বইয়ের মতো লিখতে হবে বা মুখস্থ করতে হবে এমন বিষয়টা না। বিষয়টা হচ্ছে তোমরা বিষয়বস্তুটা বুঝবা, বিষয়বস্তুটা বোঝার পরে তোমরা নিজেদের ভাষায় লিখবা, লেখার চেষ্টা করবা। হয়তো প্রথম চান্সে ভুল হতে পারে, সেটা তোমাদের টিচার আছে, আমি আছি, বা আমাদের ডিপার্টমেন্টে আরও টিচার আছে, তাদের সাথে একটু শেয়ার করে নিলে স্যার এই সমস্যাগুলো দেখতে পাই, তা এগুলা আসলে কীভাবে সলিউশন করা যায় বা কি এগুলো করতে পারবে। এখন দেখো আমরা এই যে জিএনপি অথবা জিএনআই কাকে বলে, অর্থাৎ এটাকে যদি বাংলায় প্রশ্ন আসে তাহলে কি হলো, তাহলে হলো মোট জাতীয় উৎপাদন অথবা মোট জাতীয় আয় কাকে বলে। এটা যদি আমরা সংজ্ঞা হিসেবে বলি তাহলে আমরা বলবো যে একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, দেশের সমস্ত জনগণ দ্বারা এখানে বলা হলো কি, দেশের সমস্ত নাগরিক কর্তৃক যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হবে তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জিএনপি। অর্থাৎ এখানে একটা কথা অতিরিক্ত চলে আসছে, সেটা হচ্ছে কি, দেশের সমস্ত জনগণ কর্তৃক, অর্থাৎ সমস্ত জনগণ বা নাগরিক কর্তৃক। এখন নাগরিকটা এখন কোথায় আছে দেখো, আমাদের দেশে যে বাংলাদেশে একটা যদি স্যাম্পল হিসেবে আমরা ব্যবহার করি বাংলাদেশ, এই বাংলাদেশের নাগরিক কিন্তু বাংলাদেশেও আছে, আবার প্রবাসী যারা আছে, বাংলাদেশের নাগরিক যারা বিদেশে কাজ করার উদ্দেশ্যে, অর্থাৎ জনশক্তি যে রপ্তানির মাধ্যমে যে অন্য দেশে কাজ করতেছে, সেখান থেকে কিন্তু আমাদের কি আসতেছে, আমাদের আয় চলে আসতেছে না? তাহলে তারাও তো আমাদের দেশের নাগরিক, তাই না? তাহলে এই যে বিদেশ থেকে আয় এখানে কিন্তু আমাদের বাংলাদেশে ইনক্লুড হচ্ছে, অর্থাৎ জিএমপিতে এটা আমাদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এরকম বিদেশ থেকে প্রাপ্ত আয় সহ আমাদের দেশের যে জনগণ যারা আমাদের দেশের নাগরিক, তাদের দ্বারা যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হবে তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হবে জিএনপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আমি একেবারে মৌলিক যে পার্থক্যটা কিন্তু আমরা বলে দিচ্ছি। এখানে হবে বাংলাদেশের নাগরিক, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ স্যাম্পল হিসেবে যদি বাংলাদেশ নিয়ে আমরা, তাহলে বাংলাদেশের যত নাগরিক আছে, যেখানে আছে, যেথায় আছে, সবার আয় এখানে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ অন্য দেশের নাগরিকেরা এখানে অন্তর্ভুক্ত হবে না, শুধুমাত্র বাংলাদেশের আয়, এখানে বাংলাদেশের নাগরিক কর্তৃক যে আয় তৈরি হবে এই আয়টা এখানে জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই যে জনগণের দ্বারা যে সকল দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হবে অথবা রেমিটেন্স আসবে, এই যে সমষ্টিটা, এটার সমস্ত কিছুর যোগফলটাকেই হবে বলা হবে আমাদের জিএনপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই জিএনপির সংজ্ঞাটা বুঝতে পেরেছো বা বিষয়বস্তুটা আসলে বুঝতে পেরেছো। আসলে আবার আমি একটু সহজ ভাষায় বলি, অর্থাৎ একটা নির্দিষ্ট দেশ তো থাকবে, একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর থাকবে, এটা সবার ক্ষেত্রেই একই সংজ্ঞা, একই জিনিস। এরপরে যেটুকু আমার মনে রাখতে হবে যে দেশের সমস্ত নাগরিক কর্তৃক অথবা দেশের সমস্ত নাগরিক দ্বারা যে আয় তৈরি হবে, যে আয়, এখন আয়টা তৈরি কীভাবে হতে পারে, একটা প্রোডাক্ট তৈরি করে হতে পারে, একটা সেবা তৈরি করে হতে পারে, অথবা বিদেশ থেকে আমাদের রেমিটেন্সও পাঠাতে পারে, সেটাও আমাদের একটা দেশের আয়। তাহলে সেক্ষেত্রে এই সমস্ত আয় দ্বারা আমরা যদি সমস্ত আয়গুলোকে আমরা যদি যোগ করি তাহলে সেই যোগফলটাই হবে আমাদের কি, জিএনপি, অর্থাৎ মোট জাতীয় আয় অথবা উৎপাদন। এরপরে আসি আমরা এনএনপি। এনএনপি শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসি আমরা এনএনপি। এই এনএনপি কি? এই এনএনপিটা হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট অথবা এনএনআই, একই অর্থ, যে আমি আগেই বললাম ইনকাম আর প্রোডাক্ট আসলে একই। ইনকাম মানেও তো কিন্তু আয়, প্রোডাক্ট মানে হলো কি, উৎপাদন। এখন মানুষ কিন্তু আয় তৈরি করে কিভাবে, আসলে আয় বলতে আমরা কি টাকাটাকেই বুঝি, আসলে যে টাকা যদি ইনকাম করে সেটা হচ্ছে আয়। এখন এই যে মানুষ তো সরাসরি তো টাকা উৎপাদন করে না, একটা প্রোডাক্ট উৎপাদন করে, এই প্রোডাক্ট বিক্রি হলে সে তার আয় তৈরি হবে, এটাই বিষয়টা আসলে। তাহলে এই এনএনআই অথবা এনএনপি একই কথা, অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ নিট জাতীয় আয় অথবা উৎপাদন। নিট জাতীয় উৎপাদন কি? নিট জাতীয় উৎপাদন হচ্ছে ওই যে আমরা একটু আগে সংজ্ঞা যে পড়লাম, জিএনপি, অর্থাৎ মোট জাতীয় আয়। এই মোট জাতীয় আয় থেকে আমরা
যদি ক্যাপিটাল কনজাম্প অ্যালাউন্স অথবা ডেপ্রিসিয়েশন কস্ট, যেটাকে বলা হয় মূলধন ব্যবহারজনিত খরচ অথবা অবচয়জনিত খরচ, এটাকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ জিএনপি থেকে আমাদের কি ক্যাপিটাল কনজাম্প অ্যালাউন্স, ক্যাপিটাল সি কনজাম্প সি অ্যালাউন্স মানে এ, অর্থাৎ এই সিসিএ সংক্ষেপে কি বলা হলো, ক্যাপিটাল কনজাম্প অ্যালাউন্স, ক্যাপিটাল consumption of allowance, অর্থাৎ এই যে এটার ক্যাপিটালের সি, কনজাম্পের সি, অ্যালাউন্সের এ, এই সিসিএ অথবা ডেপ্রিসিয়েশন কস্ট, এই ডেপ্রিসিয়েশন কস্ট অর্থাৎ ডিসি, অর্থাৎ কি ডিসি, এই যে কোনো একটা, এটা একই ধরনের বিষয়টা। অর্থাৎ যে এই যে আমরা পড়লাম যে জিএনপি কাকে বলে, জিএনপি বিষয়টা বস্তুটা আমরা শিখলাম। এখন এই জিএনপি থেকে যদি আমরা ক্যাপিটাল কনজাম্প অ্যালাউন্স অথবা সিসিএ অথবা আমরা ডেপ্রিসিয়েশন কস্ট যেটাকে আমরা ডিসি বলি, এই ডিসি যদি আমরা বাদ দিই, বিয়োগ করি, অর্থাৎ বিয়োগ করা হয়, তাহলে একটা অবশিষ্ট একটা যে ফিগার পাওয়া যাবে, এটি হলো আমার নিট জাতীয় উৎপাদন অর্থাৎ এনএনপি অথবা এনএনআই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু খেয়াল করো, এটা আমরা শিখলাম। তাহলে প্রথমেই কিন্তু আমরা এখানে কিন্তু তিনটা জিনিস আমরা শিখে পেলাম অলরেডি, অর্থাৎ এনআই অর্থাৎ জাতীয় আয়, তারপরে শিখলাম আমরা মোট জাতীয় আয়, তারপরে শিখলাম আমরা এনএনপি। এখন এই এনএনপি সংজ্ঞাটা কিন্তু অথবা নিট জাতীয় উৎপাদন। আচ্ছা, এই এনএনপিটা আমি আরেকটু সুন্দর করে যদি বুঝাই, প্রথমত আমি বললাম কি যে জিএনপি থেকে আমরা অবচয়জনিত খরচ অথবা মূলধন ব্যয়জনিত খরচ বাদ দিলে যা অবশিষ্ট পাওয়া যায় তাই হচ্ছে আমাদের এনএনপি বা এনএনআই অথবা নিট জাতীয় উৎপাদন বা আয়। এখন এটাকে যদি সংজ্ঞাটা আর একটু ওয়াইড বা বড় করতে চাই আমরা, তাহলে আমরা এরকম বলতে পারি একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে অথবা এক বছরে দেশের সমস্ত নাগরিক কর্তৃক যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যর সমষ্টি থেকে মূলধন ব্যবহার জনিত খরচ অথবা অবচয়জনিত খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে এনএনপি অথবা এনএনআই অথবা নেট জাতীয় উৎপাদন বা আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে প্রথম যে এত বড় একটা সংজ্ঞা বললাম, এই প্রথম যে একটু বড় করে আমি বললাম যে কি বলছি, একটি নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের সমস্ত নাগরিক কর্তৃক যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যর সমষ্টি থেকে, তার বাজার মূল্য সমষ্টি কি জিএনপি, ওই যে আগে বলছি আমি জিএনপি থেকে এটা বাদ দিব, এখন জিএনপি সংখ্যাটা তাহলে এখানে বলে দিলাম। তার মানে কি, এই যে সমষ্টি থেকে অবচয়জনিত খরচ, মূলধন দ্রব্য সামগ্রী ব্যবহারজনিত খরচ অথবা অবচয়জনিত খরচ বাদ দিলে, অর্থাৎ ওই ঘুরে ফিরে কিন্তু একই জিনিস হলো, অর্থাৎ জিএনপি থেকে এটা বাদ দিলে হলো, অথবা জিএনপির সংজ্ঞাটা বলে ওইখান থেকে আমি অবচয়জনিত খরচ অথবা মূলধন ব্যবহারজনিত খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাই হলো কি এনএনপি। এরপরে আসি আমরা জিডিপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি আমি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা মিনিংগুলো একটু খেয়াল করে লিখে নিবা। গ্রস GROSS, গ্রস ডোমেস্টিক DOMESTIC, ডোমেস্টিক প্রোডাক্ট PRODUCT। আচ্ছা, প্রোডাক্ট। এখন দেখো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সংক্ষেপে যেটাকে বলা হয় জিডিপি, অর্থাৎ এটা একটু খেয়াল করি আমরা, ওই তো আগের মতোই একটি নির্দিষ্ট দেশ নির্দিষ্ট সময় সাধারণত এক আর্থিক বছরে, এখানে হচ্ছে ডোমেস্টিক, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে ভৌগোলিক সীমারেখার ভিতরে বাংলাদেশের যে আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার অথবা 56,000 বর্গ মাইল,
এটার ভিতরে অর্থাৎ ভৌগোলিক সীমারেখার ভিতরে কে আছে কি আছে তা দেখার দরকার নেই। এখানে আমাদের দেশে কিন্তু বিদেশি নাগরিকও কাজ করে না, অর্থাৎ এই ভৌগোলিক সীমারেখার ভিতরে যতগুলো জনগণ আছে, এটা হইতে পারে আমার দেশের নাগরিক, হইতে পারে ভিন দেশের নাগরিক, আমাদের দেশে কাজ করতেছে, এরকম হতে পারে। অর্থাৎ একটি নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে একটি ভৌগোলিক সীমারেখার ভিতরে অর্থাৎ ওই যে নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমারেখা, অর্থাৎ একটি নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমারেখার অভ্যন্তরে বা ভিতরে নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে সমস্ত জনগণ কর্তৃক যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য সমষ্টিকে জিডিপি বলা হয়। তার বাজার মূল্য সমষ্টিকে বলা হয় মোট দেশজ উৎপাদন, অর্থাৎ জিডিপি দ্বারা বোঝা হচ্ছে দেশজ উৎপাদন। এখন বিষয়টা আসলে দেশজ উৎপাদন দ্বারাই আসলে আমাদের একটি দেশের প্রবৃদ্ধি বা উন্নয়ন, এটাকে আসলে আমরা বেশি দেখতে পারি যে একটি দেশ আসলে প্রবৃদ্ধির হারটা কীরকম আসলে জিএনপি দ্বারাও নির্ণয় করা যায়। তবে প্রকৃত অর্থে যে আসলে প্রকৃত যে আমাদের কি বলে যে প্রবৃদ্ধি, এটাকে আমরা আসলে দেশজ উৎপাদন দ্বারাই আসলে বের করতে পারি। তাহলে বিষয়টা হলো এখানে দেখো আসলে সংখ্যাগুলো কিন্তু প্রায় একই, কিছু ছোট মৌলিক কিছু পার্থক্য আছে। শুধু ওই মৌলিক পার্থক্যগুলোকে যদি আমরা ইন্টিগ্রেট করে পার্থক্যগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অতি সহজেই আমরা একটা পরিশুদ্ধ একেবারে শুদ্ধ একটি সংখ্যা আমরা লিখতে পারবো এবং বিষয়টা আমরা বুঝতে পারবো, রিয়েলাইজ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি, এইখানে কিন্তু এই যে বললাম যে একটি ভৌগোলিক সীমারেখার ভিতরে, অর্থাৎ একটা স্বাধীন দেশের যে একটা সীমারেখা অর্থাৎ ভৌগোলিক সীমানা, এই সীমানার ভিতরে যত জনগণ থাকে, এখানে আমার দেশের নাগরিক থাক বা অন্য দেশের নাগরিক থাক, তাদের কর্তৃক তাদের দ্বারা এই দেশের যে তাদের দ্বারা যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত তার বাজার মূল্য সমষ্টি হচ্ছে জিডিপি। এখন তাহলে এখানে দেখো জিএনপি আর জিডিপির মধ্যে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ে গেল। জিডিপিটা কি আর জিএনপিটা কি? এখন দেখি আমরা জিএনপি বলছিলাম, আচ্ছা জিএনপিটা বলছিলাম আমি যে একটা দেশের নাগরিক দ্বারা, অর্থাৎ একটি দেশের, এখানে বলি নাই কিন্তু আমি সীমারেখা বললে তো বিদেশ থেকে যে প্রাপ্ত হয় সেখানে কিন্তু আমার এটা ইনক্লুড হতো না। তাহলে বলছি কি আমি যে একটি দেশের নাগরিক দ্বারা, সমস্ত নাগরিক দ্বারা, সেটা আমার দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে। আমার দেশের লোক জনশক্তি রপ্তানির মাধ্যমে কিন্তু আমরা বিদেশে প্রবাসী যারা আছে তাদের কিন্তু একটা আয় বাংলাদেশে চলে আসতেছে। তাহলে এই যে তাদেরটা সহ, অর্থাৎ এই দেশে অবস্থানরত আমাদের দেশের নাগরিক, আবার বিদেশেও আমাদের দেশের নাগরিক আছে, তাদের আয় সহ যোগ করে আমরা কিন্তু জিএনপিটা আমরা বের করি। কিন্তু আর জিডিপিটা হচ্ছে বিদেশে যে সকল আমার দেশের নাগরিক আছে তাদের আয় কিন্তু এখানে যোগ হচ্ছে না। কারণ আমি আগেই বলছি আমাদেরকে যে সার্কেল, অর্থাৎ যে আমাদের যে ভৌগোলিক সীমারেখা আছে, এই ভৌগোলিক সীমারেখার বাইরে আমি যেতে পারবো না। এই ভৌগোলিক রেখার সীমানার ভিতরে আমার দেশের যত নাগরিক থাক আর বিদেশের যত নাগরিক থাক, সকল নাগরিক দ্বারা, অর্থাৎ এখানে সমস্ত জনগণ দিয়ে আমরা যে আয়টা তৈরি করতে পারবো সেটা হচ্ছে আমাদের জিডিপি। আর জিএনপিটা হচ্ছে বাহিরের দেশের, আমার দেশে যে নাগরিক যারা বাহিরে কাজ করে তাদের আয়টা যোগ হচ্ছে। পক্ষান্তরে আমার দেশের যে জনগণ আছে, বাহিরের যে নাগরিকের যে জনগণ আছে, এই জনগণ বাংলাদেশে অবস্থান করতেছে, তাদের যে আয়টা আছে সেই আয়টা কিন্তু জিএনপিতে অন্তর্ভুক্ত হচ্ছে না। আর জিডিপিতে আমার দেশের নাগরিক বিদেশে আছে, তাদের আয় এখানে যোগ হচ্ছে না, কিন্তু বিদেশি নাগরিক আমার দেশে আছে, তাদের আয়টা এখানে যোগ করা হচ্ছে। এটাই হচ্ছে তাদের মৌলিক পার্থক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা জিএনপি এবং জিডিপির মধ্যে যে মৌলিক যে পার্থক্যটা, এই পার্থক্যটা বুঝতে পেরেছ। এরপরে আসি আমি ব্যক্তিগত আয়, অর্থাৎ পার্সোনাল ইনকাম, পিআই, অথবা এটাকে পিআই বা পার্সোনাল ইনকাম। এটাকে যদি আমরা বলি পার্সোনাল ইনকামটা আসলে কি? পার্সোনাল ইনকামটা হচ্ছে যেটাকে বলি আমরা আসলে, এটা অনেকটা মাথাপিছু আয়ের মতো। অর্থাৎ একটি দেশের যে সমস্ত উপকরণ দ্বারা যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয়, তার বাজার মূল্যকে যখন আমরা মোট জনসংখ্যা দ্বারা, অর্থাৎ জনসংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ইনকাম, অর্থাৎ মাথাপিছু আয়। অর্থাৎ মাথাপিছু আয় হচ্ছে মোট আয়কে, অর্থাৎ এগ্রিগেট ইনকাম বা মোট আয়কে
আমরা কি করব, মোট জনসংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল ইনকাম বা পিআই। এরপরে আসে আমি ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম, ডিআই, ডিসপোজেবল ইনকাম। আচ্ছা, এই ডিআই হচ্ছে ব্যয়যোগ্য আয়। এই ব্যয়যোগ্য আয়টা কি? এখন আসি ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয়টা হচ্ছে মানুষ যা ইনকাম করে আসলে পুরোটাই সে ভোগ করতে পারে না। কেন পারে না? কারণ সরকারকে সে এই যে একটি স্বাধীন সার্বভৌম যে একটি রাষ্ট্র, এই রাষ্ট্র থেকে কিন্তু আমরা অনেক সুবিধা পেয়ে থাকি। যেমন আমাদের ইলেকট্রিসিটি, এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি না, এটা সরকার কর্তৃক আমাদের একটা সুবিধা এখানে আমরা গ্রহণ করি। এখন সরকার এই ব্যয়টা কোথা থেকে বহন করবে? তখন আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের কর ধার্য করে, বিভিন্ন ধরনের ট্যাক্স ধার্য করে। এই ট্যাক্সটাকে আমাদের অবশ্যই কী করে, আমাদের ব্যবহার করার জন্য এটা তা ব্যয় করে থাকে। অর্থাৎ এই যে সরকার যে খরচ করে, এটার জন্য আমরা কি দিয়ে থাকি, আসলে ট্যাক্স দিয়ে থাকি। অর্থাৎ একজন ব্যক্তির যে পার্সোনাল ইনকাম, অর্থাৎ যে ব্যক্তিগত যে আয়, এই আয়ের পুরোটা অংশই সে ভোগ করতে পারে না। সে তার সরকার কর্তৃক নির্ধারিত যে ট্যাক্স আছে, সে যে করগুলো আছে, এই কর বাদ দেওয়ার পরে যা অবশিষ্ট থাকবে সেটাই সে শুধুমাত্র ভোগ করতে পারে। সেই যে ভোগ করতে পারে ওই অংশটুকুই বলা হবে আমাদের ব্যয়যোগ্য আয়। অর্থাৎ সরকার কর্তৃক নির্ধারিত যে কর আছে, এই কর বাদ দিলে বাকি যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট অংশটুকু হচ্ছে আমাদের কি ব্যয়যোগ্য আয়, অর্থাৎ ডিসপোজেবল ইনকাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে বিষয়গুলো আমরা আশা করি তোমরা এই 5টা বিষয়, আমরা কি 6টা বিষয়, অর্থাৎ প্রথমে আমরা পড়াইলাম এনআই, যেটাকে বলি আমরা ন্যাশনাল ইনকাম, অর্থাৎ জাতীয় ন্যাশনাল ইনকাম, তারপরে জাতীয় আয়, তারপরে জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, অথবা এটাকে আমি লিখতে পারি কিন্তু গ্রোস ন্যাশনাল ইনকাম, একই কথা, অর্থাৎ জিএনআই একই কথা, এর মোট জাতীয় উৎপাদন বা আয়। তারপরে আমি লিখতে পারি এনএনআই অথবা এনএনপি, নিট ন্যাশনাল প্রোডাক্ট, সেটাও আমরা সম্বন্ধে জানলাম। তারপরে আমরা শিখলাম আমরা জিডিপি বা জিডিআই, একই কথা। তারপরে হচ্ছে পার্সোনাল ইনকাম অর্থাৎ পিআই, তারপর ডিসপোজেবল ইনকাম ডিআই। এই বিষয়গুলো আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের যেটা করণীয় থাকবে, তোমরা এই সংজ্ঞাগুলা খুব ভালো করে তোমরা মৌলিক পার্থক্যগুলো ধরে ধরে তোমরা একটু পড়ার চেষ্টা করবে। এরপরে যে বিষয়গুলো তোমাদের করতে হবে, এগুলো তো আমি সংজ্ঞা শিখাইলাম, এই সংজ্ঞা থেকে কিন্তু অনেকগুলার পার্থক্য চলে আসবে। যেমন আমরা অনেক সময় প্রশ্ন এখানে দেখতে পাই বা তোমাদের টেক্সটে আছে যে জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য কী, অথবা তাদের মধ্যে সম্পর্ক কী, অথবা তাদের পার্থক্য, তাদের বৈসাদৃশ্য কী, সাদৃশ্য বা বৈসাদৃশ্যগুলো কী কী, অথবা তাদের বৈশিষ্ট্যগুলো কী কী। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একই বিষয়বস্তু কিন্তু একই জিনিস, অর্থাৎ জিএনপি এবং জিডিপির মধ্যে পার্থক্য, জিএনপি ও এনএনপির মধ্যে পার্থক্য, এনএনপি ও জিডিপির মধ্যে পার্থক্য, জিডিপি ও এনএনপির মধ্যে পার্থক্য। এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা বই থেকে দেখবে, তোমাদের যে টেক্সট আছে টেক্সট বই থেকে, অথবা যে সহায়িকা যে বইগুলো আছে এই বইগুলো থেকে দেখবে। এই যে আমরা একটু সংজ্ঞা পড়লাম, তাদের যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, যে আসলে কী যোগ হয় কী যোগ হয় না, হ্যাঁ, এই বিষয়গুলো থেকে তোমরা পার্থক্য নিরূপণ করতে পারবা। আশা করি তোমরা এখান থেকে পার্থক্য আসলে তোমরা সহজেই তোমরা এই পার্থক্যগুলো তোমরা পড়তে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড যে স্টেপ আমরা আগাই, সেটা হচ্ছে জাতীয় আয়। তো আমরা জাতীয় সম্পর্কিত যে ছোট ছোট যে আমাদের বিষয়গুলো, এগুলো আমরা শিখলাম। এখন জাতীয় আয় নির্ণয় করার জন্য যে স্টেপ, অর্থাৎ নির্ণয় করার জন্য যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো সম্বন্ধে এখন আমরা জানবো। তো জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি, জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি, জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। দেখো, জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিসমূহ। জাতীয় আয় যে আমাদের যে প্রক্রিয়া জাতীয় আয় নির্ণয় করা হয়, আসলে এই ধরনের পদ্ধতিগুলো হচ্ছে 3টা। অর্থাৎ জাতীয় আয় পদ্ধতি হচ্ছে পরিমাপ করার যে পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে 3টি। কি কি? একটি হলো
উৎপাদন পদ্ধতি, উৎপাদন পদ্ধতি। 2 নাম্বার হলো আয় পদ্ধতি, 3 নাম্বার হলো ব্যয় পদ্ধতি। একটি হলো জাতীয় আয় নির্ণয় করার যে কতগুলো পদ্ধতি আছে, যে শিক্ষার্থীরা একটু খেয়াল করে নিই, আমরা জাতীয় আয় যে নির্ণয় করার যে অনেকগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলা যদি আমরা নির্ণয় করার যে পদ্ধতিগুলো যদি আমরা দেখি, এই পদ্ধতিগুলো হচ্ছে কয়টি? 3টি। অনেক সময় প্রশ্ন আসতে পারে জাতীয় আয় নির্ণয় করার পদ্ধতি কয়টি, এটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের ভিতর থাকতে পারে, অথবা অনেক সময় আমাদের ক নাম্বারে প্রশ্ন এরকম অনেক সময় থাকতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আমাদের থাকতে পারে। তাহলে আমাদের জাতীয় আয় নির্ণয় করার যে পদ্ধতি আছে, এই পদ্ধতি হচ্ছে আমাদের জাতীয় নির্ণয় করার পদ্ধতি আছে হলো কয়টি? আমাদের 3টি। একটা হলো উৎপাদন পদ্ধতি, একটি হচ্ছে আয় পদ্ধতি, আর একটি হচ্ছে ব্যয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে উৎপাদন পদ্ধতির প্রবক্তা হচ্ছে মার্শাল, অধ্যাপক মার্শাল, মার্শাল। আর আয় পদ্ধতির উৎপাদক হচ্ছে প্রবক্তা, যেটা কি আয় পদ্ধতির উদ্ভাবক বা প্রবক্তা হচ্ছে পিগু, অধ্যাপক পিগু। আর ব্যয় পদ্ধতিটা এটা আধুনিক অর্থনীতিবিদ যারা আছেন তারা এটাকে সমন্বয় করে নিয়েছে। আচ্ছা, যাই হোক, প্রথমে আসি আমি উৎপাদন পদ্ধতি। এই উৎপাদন পদ্ধতিতে আসলে আমরা একটু আগে এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, আসলে যে জাতীয় আয় নির্ধারণ করার যে জাতীয় আয় আমরা শিখলাম, যে জাতীয় আয় কি বা এই জাতীয় আয় যে আমরা শিখলাম, জাতীয় আয় কি? জাতীয় আয় এটা হলো জাতীয় অর্থাৎ মোট। আচ্ছা, তা এই জাতীয় আয় যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো হচ্ছে কয়টা? জাতীয় আয় পদ্ধতি হচ্ছে 3টা। একটা হলো উৎপাদন পদ্ধতি, একটা হলো আয় পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যয় পদ্ধতি। এখন আয় পদ্ধতিটা মানে কি? আয় পদ্ধতিটা হচ্ছে ওই আমরা আগে যে জেএনপি পড়লাম, আসলে জেএনপিটা কি? ওই পদ্ধতিটাকে বলা হয় আয় পদ্ধতি। ওইভাবে যদি হিসাব করা হয় আর কি, তাহলে সেটাকে বলা হয় আয় পদ্ধতি। অর্থাৎ একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত জনগণ কর্তৃক যে সকল চূড়ান্ত দ্রব্য সামগ্রী এবং সেবা উৎপাদিত হয়, তার গড় মূল্যকে তার পরিমাণ দ্বারা গুণ করে সমস্তটাকেই আবার উপাদানগুলো আমরা যোগ করব। এই যোগ করলে যা পাওয়া যাবে সেটা হলো আয় পদ্ধতিতে, সেটা হলো আমাদের কি এই উৎপাদন পদ্ধতিতে জিএনপি। অর্থাৎ একটা প্রোডাক্ট বা অনেকগুলা প্রোডাক্ট তৈরি হয়, এই অনেকগুলো প্রোডাক্টে যে বাজার মূল্য, এটাকে যখন আমরা যোগ করে আমরা যে অ্যামাউন্টটা পাবো, এই পদ্ধতিতে যদি আমরা জাতীয় হিসাব করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হবে উৎপাদন পদ্ধতি। তারপরে হচ্ছে কি আয় পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আয় পদ্ধতিটা কি? আয় পদ্ধতিটা হচ্ছে এই যে আমরা উৎপাদন করি, উৎপাদনের ক্ষেত্রে যতগুলো আমরা উৎপাদন ক্ষেত্রে যত উপকরণ আমরা নিয়োগ করি, এই উৎপাদনের প্রত্যেকটি উপকরণ থেকে আমাদের আয় তৈরি হয়। যে এই যে উপকরণ থেকে যে আয় তৈরি হয়, এই উপকরণ থেকে এই আয়গুলোর সমষ্টিগুলোকে বলো। অর্থাৎ এই আয়ের উপকরণের হতে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল উপকরণ থেকে যে আয় পাওয়া যাবে, এই আয়গুলার যখন আমরা সমষ্টি করব, তখন যে জাতীয় আয়টা বের হবে, সেটা হলো আয় পদ্ধতির সমাধান। যদি আমরা এটাকে যদি এরকম ধরি, ন্যাশনাল ইনকাম অর্থাৎ এনআই সমান আমরা লিখতে পারি মজুরি অর্থাৎ খাজনা, মজুরি প্লাস খাজনা প্লাস সুদ প্লাস মুনাফাটাকে পাই দ্বারা এখান থেকে হস্তান্তরিত ব্যয় টিপি হস্তান্তরিত ব্যয় বাদ দিতে হয়। অর্থাৎ দেখি আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা যে সকল জিনিসগুলো আমরা বিনিয়োগ করে থাকি, প্রথম আরব বিনিয়োগ করি আমরা শ্রমিক বিনিয়োগ করে থাকি। শ্রমিকের যে আয় তৈরি হয়, অর্থাৎ শ্রম কর্তৃক যে আয় তৈরি হয়, অর্থাৎ এখানে আয় হচ্ছে কত? এই যে সামেশন মানে ডব্লিউ যেটাকে বলি আমরা ওয়েজ মানে হচ্ছে মজুরি আর কি। হ্যাঁ, তাই এটা হলো মজুরি, এটা হলো
প্লাস খাজনা মজুরি প্লাস এটা হলো মজুরি সামেশন ডব্লিউ অর্থাৎ মজুরির সমষ্টি প্লাস রেন্ট মানে খাজনা, হ্যাঁ, প্লাস ইন্টারেস্ট মানে সুদ, অর্থাৎ এখানে রেন্ট হচ্ছে জমির কর্তৃক যে আমরা জমি থেকে যে আমরা খাজনা অর্থনীতির যে খাজনা বা বিশুদ্ধ খাজনা পাই সেই খাজনা, প্লাস আমরা যে মূলধন বিনিয়োগ করেছি তার ইন্টারেস্ট বা সুদ, প্লাস আমি এই যে উদ্যোক্তা হিসেবে কাজ করলাম সেখান থেকে যে আমি যে একটা কি বলে যে আমি ঝুঁকি গ্রহণ করলাম, এই ঝুঁকি গ্রহণ করার যে পুরস্কার হিসেবে যে আমাকে একটা মুনাফা দেওয়া হয়, এই মুনাফা, অর্থাৎ এগুলোকে প্রত্যেকটা উপাদানকে আমরা যদি যোগ করি, এগুলো প্রত্যেকটা উপাদান থেকে যে আয় পাই আমরা, এই আয়গুলোকে আমরা যোগ করে যদি আমরা হস্তান্তরিত যে পাওনাগুলো আছে বার্ধক্য কি বলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা এই জাতীয় যে ভাতাগুলো আছে, অর্থাৎ হস্তান্তরিত যে পাওনাগুলো আছে এই পাওনাগুলোকে যদি বাদ দেয় বাকি যে অবশিষ্ট থাকবে এই পুরো অংশটাকে বলা হবে আয় পদ্ধতিতে জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি আমি ব্যয় পদ্ধতির জাতীয় আয়। ব্যয় পদ্ধতির জাতীয় আয় মানে কি, অর্থাৎ উৎপাদন করার ক্ষেত্রে আমরা সমস্ত প্রকারের ব্যয়গুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই যোগ করার পরে যত টাকা হবে সেটা একটা জাতীয় আয়, আর এই পদ্ধতিটাকে বলা হবে আমাদের ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। তাই ব্যয় পদ্ধতির জাতীয় আয় করতে গেলে এখানে আমাদের যে সেক্টর আছে অর্থাৎ অর্থনৈতিক খাত আছে, যদি আমরা বিবেচনা করি 4 খাত বিশিষ্ট অর্থনীতি একটা যদি আমরা বিবেচনা করি 4 খাত বিশিষ্ট যদি অর্থনীতি আমি বিবেচনা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাতীয় আয় হবে কি, আমরা ওই ওয়াই দ্বারা বোঝাই আমরা জাতীয় আয় সমান আমরা বলতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। অর্থাৎ এক্ষেত্রে জাতীয় আয় সমান কি হচ্ছে, সি মানে হচ্ছে ভোগ ব্যয় অর্থাৎ স্বল্পকালীন ভোগ ব্যয়, আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয়, জি দ্বারা বোঝাচ্ছে যে সরকারি ব্যয়, প্লাস এক্স মাইনাস এম হচ্ছে নিট রপ্তানি এক্সপোর্ট এবং ইম্পোর্ট, অর্থাৎ এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে যা হয় আর কি। তাহলে এই যে আমরা 4 খাত বিশিষ্ট অর্থনীতি একটা যদি আমরা বিবেচনা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাতীয় আয় কী হবে, সেই ক্ষেত্রে আমাদের জাতীয় আয় হবে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখানে এই যে ব্যয়গুলা অর্থাৎ একটি দেশে কত ধরনের ব্যয় থাকতে পারে, এই তো ওই ব্যক্তিগত অর্থাৎ এখানে ভোগ ব্যয় বলতে একজন ব্যক্তির যত প্রকারের ব্যয় আছে ভোগ করার ক্ষেত্রে যত প্রকারের ব্যয় আছে একজন ব্যক্তির ভোগ ব্যয়। এখন এই দেশের জনসংখ্যা কতজন আছে, 18 কোটি জনগণ আছে বা 16 কোটি জনগণ আছে, এই যে যত জনসংখ্যা আছে তাদের সমষ্টি করলে যা হবে সেটা হবে সি। তারপরে হচ্ছে বিনিয়োগ ব্যয়, সরকার কি বলছে এটা বিনিয়োগ ব্যয় অর্থাৎ ইনভেস্টমেন্ট, যেটাকে বিনিয়োগ ব্যয় অর্থাৎ সরকারের যত প্রকারের বিনিয়োগ আছে বিনিয়োগে ব্যয় করা হবে এই বিনিয়োগ ব্যয়। তারপরে হচ্ছে এটা কি সরকারি ব্যয়, কিছু সরকারি প্রশাসনিক কাজে যে ব্যয়গুলো হয় সরকারি ব্যয়, প্লাস নিট রপ্তানি অর্থাৎ আমদানি থেকে অর্থাৎ রপ্তানি বাদ দিলে যেটা হয় সেটাকে বলা হয় নিট রপ্তানি। এইগুলো যোগ করলে যে একটা জাতীয় আয় পাওয়া যাবে এই পদ্ধতিটাকে বলা হবে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ধারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো এখন যে বিষয়গুলো আমরা এখন আজকে দেখলাম শিখলাম, তোমরা বইগুলো দেখবা এখন জাতীয় আয় নির্ধারণ করে কীভাবে, এটা অবশ্যই আগে আমি আরও অনেকবার ক্লাস হয়তো নিয়েছি, হয়তো দেখা গেছে কিছুদিন আগে তোমরা যে পরীক্ষা দিচ্ছ পরীক্ষার আগ দিয়েও আমি এই বিষয়গুলো পড়িয়েছিলাম। তো যাই হোক আবারও আমরা যেহেতু এই সিলেবাসে এটা আছে আর কি তোমাদের এই পরীক্ষার সময়, এই জন্য এটাকে দেওয়া। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে ইনফর্ম করবা, আমার মেসেঞ্জার অথবা ফেসবুক বা মেসেঞ্জারে করবা বা মেইলে পাঠাতে পারো। আমি পরবর্তী ক্লাসে হয়তো চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করিয়ে দেওয়ার জন্য। তো তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, পরবর্তী ক্লাসের প্রস্তুতি নাও। আশা করি সবাই ভালো থাকবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।